9 জুন 2024 কর্ণাটকের ম্যাঙ্গালুরু শহরের কামাক্ষিপাল্লি এলাকা। ভোরের আলো তখনও পুরোপুরিভাবে ফোটেনি, চারপাশে হালকা অন্ধকারে ঢাকা ছিল। পেশায় একজন ডেলিভারি বয় প্রতিদিনের মতো নিজের নির্দিষ্ট রুটে যাচ্ছিলেন। হঠাৎ তার নজর পড়ে রাস্তার ধারের একটি বড় নালার দিকে। সাধারণ আবর্জনা ভরা সেই নালার এক কোণে সেদিন কিছু একটা অস্বাভাবিক বলে মনে হয়েছিল। আরও ভালো করে তাকাতেই তিনি দেখতে পান কয়েকটি কুকুর সেখানে জড়ো হয়ে কিছু একটা নিয়ে টানাটানি করছে। কৌতূহলবশত একটু কাছে যেতেই তার চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। ময়লা জলের মধ্যে ভেসে থাকা বস্তুটি কোনো আবর্জনা নয়, বরং একজন মানুষের বিক্ষত দেহ। দৃশ্যটি দেখে তিনি অবাক হয়ে যান। এক মুহূর্ত দেরি না করে তিনি কামাক্ষিপাল্লা থানায় ফোন করে বিষয়টি জানান। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। নালা থেকে মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করা হয়। চিকিৎসকদের ধারণা অনুযায়ী ব্যক্তির বয়স ছিল আনুমানিক 30 থেকে 35 বছর। শরীর জুড়ে একাধিক আঘাতের চিহ্ন এবং জমাট বাঁধা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছিল এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি সেখানে ফেলে রাখা হয়েছিল। মৃতের কাছে কোনো পরিচয়পত্র, মোবাইল ফোন বা এমন কিছুই পাওয়া যায়নি যা থেকে তার পরিচয় জানা সম্ভব ছিল। আর পুলিশের সামনে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই অজ্ঞাত ব্যক্তির পরিচয় খুঁজে বার করা। এরপরে তদন্তকারীরা আশেপাশের থানাগুলোর সাম্প্রতিক নিখোঁজ ডায়েরিগুলো খতিয়ে দেখতে শুরু করেন এবং খুব দ্রুতই একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। ম্যাঙ্গালুরু থেকে প্রায় 200 কিলোমিটার দূরের চিত্রদুর্গ থানায় আগের দিন অর্থাৎ 8 জুন একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। সেখানে একজন মা অভিযোগ করেছিলেন তার 33 বছর বয়সী ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। মায়ের দেওয়া শারীরিক বর্ণনা এবং পোশাকের তথ্যের সঙ্গে উদ্ধার হওয়া দেহের মিল পাওয়া যায়। এরপরে পুলিশ সেই পরিবারকে ম্যাঙ্গালুরুতে ডেকে পাঠায়। মর্গে পৌঁছে মৃতদেহটি দেখা মাত্রই মায়ের কান্না পুলিশের সন্দেহকে সত্য প্রমাণিত করে এবং শনাক্ত হয়ে যায় নিহত যুবকের পরিচয়। তার নাম ছিল রেণুকা স্বামী। রেণুকা স্বামীর পরিচয় শনাক্ত হওয়ার পর তদন্ত দ্রুত এগোতে শুরু করে। কিন্তু ঠিক তখনই 10 জুন সকালে কামাক্ষিপাল্লা থানায় ঘটে যায় একটা অপ্রত্যাশিত ঘটনা। কোনো খোঁজাখুঁজি বা তল্লাশি ছাড়াই 3 জন ব্যক্তি নিজে থেকেই থানায় হাজির হয়। কর্মরত পুলিশ অফিসারদের সামনে দাঁড়িয়ে দাবি করে নালা থেকে উদ্ধার হওয়া যুবককে তারাই হত্যা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কিছু বক্তব্য ছিল। তাদের দাবি ছিল রেণুকা স্বামীর সঙ্গে তাদের বড় অঙ্কের টাকার লেনদেন ছিল এবং সেই টাকা নিয়েই বিরোধের জেরেই 8 জুন তর্কাতর্কির এক পর্যায়ে তারা তাকে মারধর করে, যা পরে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু পুরো বিষয়টি প্রথম থেকেই পুলিশের কাছে একটা অস্বাভাবিক বলে মনে হয়েছিল, কারণ সাধারণ অপরাধীরা নিজেদের বাঁচানোর চেষ্টা করে, অথচ এই 3 জন স্বেচ্ছায় এসে দায় স্বীকার করছিল। তাদের আচরণে অপরাধ বোধের চেয়ে কোনো একটা কিছু লুকানোর চেষ্টা, এই প্রবণতা পুলিশ দেখতে পাচ্ছিল এবং এই সন্দেহকে দূর করতেই পুলিশ তাদেরকে আলাদা আলাদা ঘরে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর সেখানেই ভেঙে পড়ে তাদের সেই সাজানো গল্প। টাকার পরিমাণ, ঘটনার সময় এবং মারধরের জায়গা নিয়ে 3 জনের বক্তব্য বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়। একজনের কথার সঙ্গে আর একজনের কথার মিল ছিল না। ফলে পুলিশ নিশ্চিত হয় তারা আসল অপরাধী নয়, বরং অন্য কারোর হয়ে দায় নেওয়ার চেষ্টা করছে। এরপরে তদন্তকারীরা প্রযুক্তিগত প্রমাণের দিকে মনোযোগ দেয় এবং ওই 3 জনের মোবাইল ফোনের কল রেকর্ড এবং লোকেশনের তথ্য খতিয়ে দেখা হয় এবং বিগত কয়েকদিনের কল হিস্ট্রি বিশ্লেষণ করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের সামনে আসে। ঘটনার আগে এবং পরে তারা একটি নির্দিষ্ট ভিআইপি নাম্বারে বারবার ফোন করেছিল। শুধু তাই নয়, সেই নাম্বারের অবস্থান অর্থাৎ সেই ভিআইপি নাম্বারের অবস্থান এবং রেণুকা স্বামীর মোবাইলের লাস্ট লোকেশন সেই একই জায়গায় মিলে যাচ্ছিল। আর এই তথ্যেই তদন্ত নতুন দিকে মোড় নেয়। পুলিশের বিশেষ দল তখনই সেই ভিআইপি নাম্বারের মালিকের পরিচয় বের করার কাজ শুরু করে। ডেটাবেস বা তথ্য খুঁজে বের করার পর যে নাম্বারটি সবার সামনে আসে তা দেখে তদন্তকারীরা কিছু সময়ের জন্য হতবাক হয়ে যান, কারণ এটি কোনো সাধারণ ব্যক্তি বা অপরাধ জগতে কারোর নাম ছিল না।
এটি ছিল এমন একজন তারকার নাম যাকে কোটি কোটি মানুষ সিনেমার পর্দায় নায়ক হিসাবেই চিনত, যিনি সিনেমার পর্দায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নায়কের চরিত্রে অভিনয় করতেন। স্বাগতম, আমি শাহিদ। প্রিয় দর্শক, আজকের এই পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখলে হয়তো আপনিও একটি বিষয় নিয়ে নতুন করে উপলব্ধি করবেন। আমরা অনেক সময় রূপালী পর্দার মানুষদের দেখে মুগ্ধ হই, তাদের সাফল্য, তাদের হাততালি, এমনকি তাদের নিজেদের আদর্শ বলে মনে করি। কিন্তু বাস্তব জীবনের কঠিন সত্য অনেক সময় সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরে। যাদের আমরা পর্দার নায়ক হিসাবে দেখি, বাস্তবের আলোয় কখনো কখনো তাদের মধ্যেই লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর অন্ধকার দিক। আজকের ঘটনাটি ঠিক তেমনই একটি কাহিনী। কিভাবে একজন জনপ্রিয় তারকা, যিনি সিনেমার পর্দায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন, বাস্তব জীবনে এমন একটা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন যা পুরো দেশকে রীতিমতোভাবে স্তব্ধ করে দিয়েছিল। কিভাবে একজন মানুষের ক্ষমতা, জনপ্রিয়তা এবং অহংকার তাকে এমন এক পথে নিয়ে যেতে পারে যেখানে একজন ভক্তের জীবনও নিরাপদ থাকে না। সেই প্রশ্নের উত্তরগুলোই আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তবে মূল ঘটনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আপনারা যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন আমরা সময় নষ্ট না করে সরাসরি প্রবেশ করি এই রহস্যময় এবং আলোচিত ঘটনার ভিতরে। আর জেনে নেওয়া যাক সেই বহুল পরিচিত মহাতারকার জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা, যা হয়তো অনেকেরই কল্পনাতেও ছিল না। কামাখ্যাপাল্লা থানায় আত্মসমর্পণ করা 3 যুবকের বায়ানে অসঙ্গতি ধরা পড়ার পর পুলিশ তাদের কল রেকর্ড এবং টাওয়ার লোকেশন খতিয়ে দেখেছিল, এবং সেই খতিয়ে দেখার পর তদন্তে একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে। ঘটনার সময় তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল একজন সুপারস্টার, অর্থাৎ সুপারস্টার দর্শনের। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, তার সঙ্গে যুক্ত ছিল সুপারস্টার দর্শন। আর সেখান থেকেই মামলার তদন্ত একেবারে নতুন দিকে মোড় নেয়। ম্যাঙ্গালুরু পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়, কারণ কোটি কোটি ভক্তের জনপ্রিয় একজন প্রভাবশালী অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে শক্ত প্রমাণ সংগ্রহ করা অত্যন্ত জরুরি। পুলিশ প্রথমে কামাখ্যাপাল্লি এলাকায় আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করে। ফুটেজ সংগ্রহ করে দর্শনের গাড়ি এবং তার সহযোগীদের সন্দেহজনক গতিবিধির ওপর একাধিক প্রমাণ পাওয়া যায়। প্রযুক্তিগত এবং পারিপার্শ্বিক প্রমাণ মিলিয়ে তদন্তকারীরা নিশ্চিত হন যে এই হত্যাকাণ্ডের রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বয়ং দর্শন। এবং এরপরে আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি পুলিশ। 11 জুন 2024 দর্শন তখন মাইসুর শহরের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছিলেন, যেখানে তার নতুন চলচ্চিত্র মুভি ডেভিল এই সিনেমার শুটিং চলছিল। এবং ঠিক সেই সময়ই সেই হোটেলেই পৌঁছে যায় তদন্তকারী পুলিশ অফিসার। শুটিংয়ের ব্যস্ততার মাঝেই পুলিশ সরাসরি দর্শনের মুখোমুখি হয়। রেণুকাস্বামী হত্যা মামলার তদন্তে তাকে আটক করার কথা জানানো হয়। হঠাৎ এই পরিস্থিতিতে পর্দার চ্যালেঞ্জিং স্টার কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান। তবে কোনো কিছু ধরনের হট্টগোলের সুযোগ না দিয়ে তিনি পুলিশের হেফাজতে চলে আসেন। এরপরে সরাসরি বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন। একই সময় ম্যাঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় তার আর একজন সঙ্গীকে। তবে সেই সঙ্গীটাকে সেটা আমি আপনাদেরকে একটু বাদে বলছি, সে নামটাও আপনারা জানতে পারবেন। এবং তাদেরকে ডেকে নিয়ে আসার পরে শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। একের পর এক তথ্য, সাক্ষ্য এবং প্রযুক্তিগত রিপোর্ট তদন্তকারীদের হাতে আসতে থাকে। পুলিশি তদন্তে 231 জন সাক্ষীর বায়ান সংগ্রহ করা হয়। আদালতে জমা দেওয়া হয় প্রায় 3991 পৃষ্ঠার একটা বিশাল চার্জশিট। এই বিপুল পরিমাণ তথ্য প্রমাণের মুখে দর্শনের অবস্থান ক্রমশ দুর্বল হয়ে পড়ে। অবশেষে 8 সেপ্টেম্বর 2024 রেণুকাস্বামীকে মারধর করার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করতে বাধ্য হন তিনি। এভাবে পর্দায় অপরাধীদের শাস্তি দেওয়া সেই নায়ক বাস্তব জীবনের এক আলোচিত অপরাধ মামলায় নিজেই আইনের হাতে বন্দী হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, কে ছিল এই যুবক, অর্থাৎ কে ছিল এই রেণুকাস্বামী? চলুন জেনে নেওয়া যাক আসলে তার পরিচয়টা কি। নৃশংস
কাণ্ডের শিকার হওয়া যুবকের নাম ছিল রেণুকাস্বামী। ৩৩ বছর বয়সী এই যুবক কর্ণাটকের চিত্রদুর্গ শহরের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। জীবিকা নির্বাহের জন্য তিনি স্থানীয় একটি ফার্মাসিতে কাজ করতেন। শান্ত স্বভাব, ভদ্র আচরণ এবং মৃদুভাষী মানুষ হিসাবেই তিনি পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে রেণুকাস্বামী ছিলেন বিবাহিত। আর এই ঘটনার সবচেয়ে হৃদয় বিকার দিক ছিল হত্যার সময় তার স্ত্রী শাহানা সন্তান সম্ভাবনা ছিলেন। রেণুকাস্বামীর মৃত্যুর কয়েক মাস পর 2024 সালের অক্টোবরে তাদের ঘরে একটি ফুটফুটে সন্তানের জন্ম হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই শিশুটি কোনোদিনই তার বাবাকে দেখার সুযোগ পায়। তো যাই হোক, সাধারণ এই ফার্মাসি কর্মীর জীবনে একটি বিশেষ বিষয় ছিল, সেটি হচ্ছে তিনি সিনেমাকে খুব ভালোবাসতেন। বিশেষ করে কন্নড় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা, চ্যালেঞ্জিং স্টার দর্শন তগুদীপার প্রতি তার ছিল গভীর অনুরাগ। দর্শনের নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই রেণুকাস্বামী সিনেমা হলে গিয়ে সেই সিনেমা দেখে আসতেন। এমনকি অভিনেতার ফ্যান ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও তার যোগাযোগ ছিল। নিজের প্রিয় নায়কের প্রতি তার এই অন্ধ ভালোবাসায় যে একদিন তাকে তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে, তা হয়তো তিনি নিজেও কখনো ভাবতে পারেন। কিন্তু এখানেই সামনে আছে সবচেয়ে বড় প্রশ্নটি। একজন অভিনেতা যার অসংখ্য ভক্ত রয়েছে, যার কাছে রয়েছে অর্থ, খ্যাতি এবং প্রভাব, সবকিছুরই কোনো অভাব নেই, কিন্তু তিনি কেন নিজের এই ভক্তের উপরে এতটা ক্ষুব্ধ হয়ে উঠলেন? কি এমন ঘটেছিল যার কারণে একজন জনপ্রিয় তারকা নিজের ক্যারিয়ার, সম্মান এবং ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে এমন একটি ভয়ঙ্কর সঙ্গে জড়িয়ে পড়লেন? আর ঠিক কী কারণে রেণুকাস্বামীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল? চলুন আমরা সেই অধ্যায়টি জেনে নিই। আসলে কি ঘটেছিল এই রেণুকাস্বামীর সঙ্গে? এই ভয়ঙ্কর ঘটনার পেছনের কারণ বুঝতে হলে আমাদের প্রথমে অভিনেতা দর্শন তগুদীপার অতীত এবং তার ব্যক্তিগত কিছু দিক সম্পর্কে জানতে হবে। রূপালী পর্দায় তাকে যতই আশীর্বাদী নায়কের চরিত্রে দেখা যাক না কেন, বাস্তব জীবনে বিতর্ক এবং উগ্র মেজাজ বহুবার তাকে শিরোনামে নিয়ে এসেছে। 2011 সালে দর্শনের জীবনের এক অন্ধকার অধ্যায় প্রথমবারের মতো জনসমক্ষে আসে। সেই সময় তার স্ত্রী বিজয় লক্ষ্মী তার স্বামীর বিরুদ্ধে অর্থাৎ দর্শনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন। তিনি অভিযোগে বলেছিলেন দর্শন তাকে মারধর করেছেন এবং শারীরিক নির্যাতন চালিয়েছিলেন। ঘটনাটি এতটাই আলোচিত ছিল যে কন্নড় চলচ্চিত্র জগতের সেই জনপ্রিয় অভিনেতাকে কয়েকদিন জেল হেফাজতেও থাকতে হয়েছিল। যদিও পরবর্তী বিষয়টি আদালতের বাইরে মিটমাট হয়ে যায়, তবে সেই ঘটনাটাই দর্শনের ভাবমূর্তিতে একটা বড় ধরনের প্রভাব ফেলেছিল। কিন্তু তারপরেও সেই বিতর্ক তার পিছু ছাড়েনি। 2016 সালে তার স্ত্রী আবারও তার আচরণ নিয়ে অভিযোগ করেন। পরবর্তী কয়েক বছরে বিভিন্ন সময় সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি এবং মারধরের অভিযোগও তার সামনে আসে। 2021 সালে মাইসুরুর একটি হোটেলে একজন কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই সময়ে একজন চলচ্চিত্র প্রযোজককে হুমকি দেওয়ার অভিযোগও প্রকাশ্যে আসে। এরপরেও বিভিন্ন আইনগত জটিলতা এবং বিতর্কিত কর্মকাণ্ডে তার নাম উঠে আসে। ফলে অনেকের কাছেই এমন একটি ধারণা তৈরি হয়েছিল যে ক্ষমতা এবং জনপ্রিয়তার কারণে দর্শন প্রায় নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন। এদিকে তার ব্যক্তিগত জীবনেও চলছিল আরেকটি জটিল অধ্যায়। সেখানে গুরুত্বপূর্ণ একটি নামও ছিল। সেই নামটি হচ্ছে পবিত্রা গৌড়া। হ্যাঁ, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এই নামটি আমি আপনাদেরকে পরে বলছি। তো তার নাম ছিল পবিত্রা গৌড়া। প্রায় 1 দশক আগে, অর্থাৎ দর্শন এবং পবিত্রার পরিচয় হয় প্রায় 1 দশক আগে এবং ধীরে ধীরে সেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। অবশ্য পবিত্রা আগে বিবাহিত ছিলেন এবং তার একটি কন্যা সন্তানও ছিল। পরবর্তীতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দর্শনের ঘনিষ্ঠ সঙ্গী হিসাবেই পরিচিত হয়ে ওঠেন। বহু বছর ধরে তারা একসঙ্গে সময় কাটাচ্ছিলেন, যা দর্শনের আইনগত স্ত্রী বিজয় লক্ষ্মীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দেয়। এই বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং বিতর্ক দেখা যেত এবং এই ঘটনার সূত্রপাত হয় 2024 সালের শুরুর দিকে। সেই সময় পবিত্রা গৌড়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে একটি ছবি প্রকাশ করেন এবং হাজার হাজার মানুষ সেটি নিয়ে আলোচনা করতে শুরু করে।
এবং এই পোস্টটি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন রেণুকা স্বামী। হ্যাঁ, সেই রেণুকা স্বামী। তিনি মনে করতেন পবিত্রা গৌড়াই হচ্ছে দর্শনের পারিবারিক জীবনে অশান্তির কারণ। নিজের প্রিয় অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে এক ধরনের অতিরিক্ত আবেগ এবং অন্ধ অনুগত তৈরি হয়ে যায় তার মধ্যে, এবং সেই ক্ষোভ থেকেই তিনি পবিত্রা গৌড়ার পোস্টের নিচে আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন। শুরুতে বিষয়টি শুধুমাত্র মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে তা আরও ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায়। অভিযোগ অনুযায়ী তিনি পবিত্রার ব্যক্তিগত ইনবক্সেও একাধিক আপত্তিকর বার্তা পাঠাতে শুরু করেন। ক্রমাগত এই ধরনের বার্তা পেয়ে পবিত্রা গৌড়া মানসিকভাবে বিরক্ত এবং বিপর্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি পুরো বিষয়টি দর্শন তগুদীপার নজরে আনেন এবং তিনি অভিনেতা দর্শনকে সেই বার্তাগুলোর স্ক্রিনশটও দেখান বলে তদন্তে উল্লেখ করা হয়। এরপরে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে শুরু করে। নিজের ঘনিষ্ঠ সঙ্গীর অপমান এবং নিজের অহংকারে আঘাত লাগার বিষয়টি দর্শন কোনোভাবেই মেনে নিতে পারেনি। আইনের সাহায্য নেওয়া বা আনুষ্ঠানিক অভিযোগ করার পরিবর্তে তিনি নিজেই বিষয়টির সমাধান করার সিদ্ধান্ত নেন বলেই তদন্তকারীদের দাবি, এবং সেখান থেকেই শুরু হয় এমন এক পরিকল্পনা যার পরিণতি পরে ভয়াবহ হত্যাকাণ্ডের দিকে পৌঁছায়। অভিযোগ অনুযায়ী দর্শন তার ঘনিষ্ঠ সহযোগী রঘুকে রেণুকা স্বামীর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন, এবং এরপরে রঘু গোপনে চিত্রদুর্গ এলাকায় খোঁজ খবর নিতে শুরু করে। রেণুকা স্বামীর কর্মস্থল, যাতায়াতের পথ এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। ধীরে ধীরে তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে প্রায় সব তথ্যই অভিযুক্তদের হাতে চলে আসে। এরপরে জুন মাসের প্রথম সপ্তাহে একটি পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় রেণুকাকে চিত্রদুর্গ থেকে ম্যাঙ্গালোরে নিয়ে আসা হবে, তবে কোনো বল প্রয়োগ করে নয়, বরং তার সবচেয়ে বড় দুর্বলতা নিজের প্রিয় নায়কের প্রতি অন্ধ ভালোবাসাকেই ফাঁদ হিসাবে ব্যবহার করা হবে। আর সেখান থেকেই শুরু হয় এই বহুল আলোচিত মামলার সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। 8 জুন 2024। আগে থেকেই তৈরি করা পরিকল্পনা অনুযায়ী রঘুর নেতৃত্বে দর্শনের ফ্যান ক্লাবের কয়েকজন সদস্য চিত্রদুর্গ শহরের রেণুকা স্বামীর উপরে নজরদারি শুরু করে। তারা খুব ভালো করে জানতো যে রেণুকা স্বামীর সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার প্রিয় অভিনেতা দর্শন তগুদীপা। এরপরে রঘু রেণুকা স্বামীর কাছে গিয়ে জানায় চ্যালেঞ্জিং স্টার দর্শন তগুদীপা নাকি তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চান, এমনকি কিছু সামাজিক বিষয় নিয়েও তার সঙ্গে কথা বলতে আগ্রহী। নিজের প্রিয় মহাতারকার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন ভেবে রেণুকা অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। তার মনে কোনো সন্দেহই জন্মায়নি, বরং উত্তেজনা আর আনন্দ নিয়ে তিনি স্বেচ্ছায় রঘুদের গাড়িতে উঠে বসেন। এরপরে চিত্রদুর্গ থেকে প্রায় 200 কিলোমিটার দূর বেঙ্গালুরু শহরের দিকে যাত্রা শুরু করে। দীর্ঘ পথ পেরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় রাজশ্রী নগরের পন্টানগড় এলাকার একটি বড় নির্জন শেডে। জায়গাটা ছিল অনেকটাই পরিত্যক্ত, মানে খুব একটা মানুষ সেখানে যাতায়াত করত না, এবং সেই জায়গাটি দর্শনের একজন ঘনিষ্ঠ সহযোগীর নিয়ন্ত্রণে ছিল বলেই তদন্তে উল্লেখ করা হয়। তো যাই হোক, গাড়ি থেকে নামার পরেই রেণুকা স্বামীর মনে এক সন্দেহের জন্ম হয়। চারপাশের অস্বাভাবিক নীরবতা এবং সেখানে উপস্থিত কয়েকজন যুবকের কঠোর দৃষ্টিভঙ্গি তার অস্বস্তি বাড়িয়ে দেয়। তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন বিষয়টি মোটেও স্বাভাবিক নয়, কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ ছিল না, এবং এর কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছে যায় অভিনেতা দর্শনের বিলাসবহুল গাড়ি। গাড়ি থেকে নেমে আসেন স্বয়ং দর্শন তগুদীপা, আর তার সঙ্গেই ছিল পবিত্রা গৌড়া। তাদের দুজনার এই একসঙ্গে উপস্থিতি দেখেই রেণুকা স্বামী বুঝতে পারেন পরিস্থিতি ভয়ঙ্করের দিকে মোড় নিতে চলেছে। অভিযোগ অনুযায়ী পবিত্রার উপস্থিতিতেই দর্শন রেণুকা স্বামীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। তিনি জানতে চান কেন পবিত্রা গৌড়াকে নিয়ে আপত্তিকর বার্তা এবং মন্তব্য করা হয়েছিল। এরপরে এই কথাবার্তার মধ্য দিয়েই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তদন্তে উঠে আসে দর্শনের নির্দেশে উপস্থিত কয়েকজন ব্যক্তি রেণুকা স্বামীর উপরে হামলা চালায় এবং তার উপরে মারধর শুরু হয়। একের পর এক আঘাতে তিনি গুরুতরভাবে আহত হয়ে পড়েন। রেণুকা স্বামী বারবার নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে থাকেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল, কিন্তু তাতেও নির্যাতন থামেনি। তদন্তকারীদের দাবি দীর্ঘ সময় ধরে চলা নির্যাতনের ফলে তার শরীরে গুরুতর অভ্যন্তরীণ ক্ষত তৈরি হয়েছিল।
মারধরের এক পর্যায়ে রেণুকা স্বামীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে শুরু করে। অতিরিক্ত আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অবশেষে সেই শেডের ভিতরেই ৩৩ বছর বয়সী এই যুবকের মৃত্যু হয়। রেণুকা স্বামীর নিথর দেহ পড়ে থাকার পর পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যায়। এবার সামনে আসে সবচেয়ে বড় সমস্যা, কিভাবে এই ঘটনার প্রমাণ গোপন করা যায়। তদন্তকারীদের দাবি অনুযায়ী এরপর ঘটনাটি আড়াল করার বিভিন্ন পরিকল্পনা করা হয় এবং পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে রেণুকা স্বামীর দেহটি একটি গাড়িতে করে অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়। এরপরে বেঙ্গালুরুর কামাক্ষীপাল্লা এলাকার একটি নালা বা ড্রেনে দেহটি ফেলে দেওয়া হয়। ধারণা করা হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত প্রমাণ মুছে যাবে, আর এই মৃত্যুর রহস্য হয়তো কোনোদিনই সামনে আসবে না। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণ অপরাধ যতই পরিকল্পিত হোক না কেন, কোনো না কোনো সূত্র প্রায় থেকেই যায়। প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটি আমাদের সমাজ এবং বর্তমান সংস্কৃতির এমন কিছু অন্ধকার দিককে সামনে নিয়ে আসে, জানিয়ে আমাদের প্রত্যেকেরই গভীরভাবে ভাবা উচিত। এই ঘটনাটি আমাদের শেখায় যে ক্ষমতা, অর্থ কিংবা সামাজিক প্রতিপত্তি থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যায় না। ক্ষমতার দম্ভ কিংবা প্রভাবের জোর দেখিয়ে অন্যের উপরে অত্যাচার করার কোনো অধিকার কারণ নেই। আপনার লাখো লাখো ভক্ত থাকতে পারে, অগাধ জনপ্রিয়তা থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনি দেশের আইন নিজের হাতে তুলে নেবেন। একজন সাধারণ মানুষের উপরে এভাবে মধ্যযুগীয় বর্বরতা চালানোর কোনো নৈতিক বা আইনি অধিকার কারোরই নেই। অভিনেতা দর্শন চাইলে রেণুকা স্বামীকে অন্তত একবার নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতে পারতেন। চাইলে তাকে ডেকে কথা বলতে পারতেন, আইনের সাহায্য নিতে পারতেন, প্রয়োজনে আইনি নোটিশ পাঠাতে পারতেন, অথবা শেষবারের মতো সতর্কও করতে পারতেন। কিন্তু সেই পথ বেছে না নিয়ে একজন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ করে যেভাবে নির্যাতন বা হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। তবে এই ঘটনার আরেকটি দিক থেকেও আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। ভিকটিম রেণুকা স্বামীর আচরণ থেকেও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। কারোর ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সম্পর্ক কিংবা পারিবারিক বিষয় নিয়ে বাইরে থেকে মন্তব্য করাটা কখনোই উচিত নয়। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে। তিনি একজন সাধারণ নাগরিক হন কিংবা রূপালী পর্দার কোনো মহাতারকা, সবার ক্ষেত্রেই এই বিষয়টি সমানভাবে প্রযোজ্য। তাই কারোর ব্যক্তিগত জীবনে অযথা হস্তক্ষেপ করা বা সোশ্যাল মিডিয়ায় গিয়ে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা কোনো সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা যে কারোর ভক্ত হতে পারেন, কাউকে আদর্শ মানতে পারেন কিংবা মন থেকে কাউকে খুব বেশি ভালোবাসতে পারেন, এতে কোনো ধরনের কোনো সমস্যাও নেই। কিন্তু অন্ধ ভক্তিতে ডুবে গিয়ে কখনো অন্যের ব্যক্তিগত বিষয়ে নিজের মতামত দিতে যাবেন না, কারণ অন্যের ব্যক্তিগত জীবনে অধিকার ফলানোর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তার একটি নির্মম উদাহরণ হলো রেণুকা স্বামীর এই ট্র্যাজেডি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আর খুব বেশি দীর্ঘ করব না। পুরো বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কোনো ভুল থাকলে সেটাও আপনারা জানাবেন, আর এটাও জানাবেন যে এই ঘটনার ভিতরে সবচেয়ে বড় ভুল কার ছিল। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।